ছাব্বিশ নভেম্বর 2008 এই দিনটি ভারতীয় অর্থনীতির কেন্দ্র এবং বলিউডের দুর্গ বলা হয় এমন মুম্বাই শহরের জন্য একটি অন্ধকার দিন হিসেবে মনে থাকবে। মাত্র 10 জন সন্ত্রাসী এমন আতঙ্ক সৃষ্টি করেছিল যে মুম্বাই শহরে 166 জনের মৃত্যু হয়, 300 এরও বেশি মানুষ আহত হয় এবং ভারতের নাগরিকদের মনে এক অমিত ছাপ পড়ে যা স্মরণ করলেও রুহ কাঁপে। তাহলে এই 10 জন সন্ত্রাসী কে ছিলেন? মুম্বাই হামলার পরিকল্পনা কে এবং কিভাবে করেছিল? মুম্বাই শহরে সেই যন্ত্রণাপূর্ণ 3 দিন কেমন কেটে গেল? ভারতের মহান ব্যক্তি রতন টাটা কিভাবে সাহায্য করেছিলেন? এছাড়াও আমরা জানব অপারেশন ব্ল্যাক টর্নেডো এবং অপারেশন এক্স কি। 1985 সালে হাফিজ মোহাম্মদ সাইদ লস্কর এ তাইবা নামে একটি পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের একমাত্র লক্ষ্য ছিল ভারতের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালানো। লস্কর এ তাইবা 2001 সালে ভারতীয় সংসদে হামলা, 2005 সালে দিল্লি বোমা হামলা, 2007 সালে হায়দ্রাবাদ বোমা হামলার মতো বহু হামলা চালিয়েছিল। হাফিজ সাইদ একটি গোপন মিশন পরিকল্পনা করেন যা পৃথিবীকে হতবাক করে দেবে। এই উদ্দেশ্যে তিনি একটি মিটিং ডাকা করেন যেখানে রেহমান লখভি এবং লস্কর এ তাইবার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এই মিটিং নিয়ে দীর্ঘ আলোচনার পরে ভারতীয় শহর হিসেবে মুম্বাইকে নির্বাচিত করা হয়। কারণ মুম্বাই ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি ভারতের আর্থিক রাজধানী। মুম্বাই আক্রমণ করার জন্য শহর সম্পর্কে বিস্তৃত বিবরণ প্রয়োজন ছিল এবং ডেভিড হেডলিকে এই বিবরণ সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গুপ্তচরবৃত্তির সময় ডেভিড হেডলি তার বন্ধু তাহাব্বুর রানা সাহায্য নিয়েছিলেন। ডেভিড হেডলি এবং তাহাব্বুর রানা কলেজের বন্ধু ছিলেন এবং পাকিস্তানের একটি ক্যাডেট কলেজে একসাথে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাহাব্বুর রানার কানাডায় একটি ইমিগ্রেশন কোম্পানি ছিল। মুম্বাইতে কোম্পানির একটি শাখা খোলা হয়েছিল এবং ডেভিড হেডলিকে সেখানে নিয়োগ করা হয়েছিল। তাহাব্বুর রানা ডেভিডকে ভারতীয় ভিসা পেতেও সাহায্য করে যাতে কেউ তাকে সন্দেহ না করে। ডেভিড প্রথম 2006 সালের সেপ্টেম্বরে ভারতে আসে। সে মুম্বাই সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে, যেমন কোন রুটটি সবচেয়ে নিরাপদ, কোথায় সবচেয়ে বেশি জনবহুল এবং কোন স্থানটি আক্রমণ করার জন্য সবচেয়ে ভালো হবে। ডেভিড ভারতে গুপ্তচরবৃত্তির জন্য দীর্ঘ সময় ব্যয় করে। 1999 থেকে 2008 সালের মধ্যে তিনি 5 বার মুম্বাই ভ্রমণ করেন, তাজমহল হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাল, লিওপোল্ড ক্যাফে, নরিমান হাউস এবং ওবেরয় হোটেলের মতো স্থানে গোয়েন্দা তদারকি করেন, প্রতিটি স্থানের ছবি তোলেন এবং ভিডিও রেকর্ড করেন। অবশেষে প্রতিটি স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার পর তিনি লস্করি তৈয়বার কাছে সমস্ত বিবরণ হস্তান্তর করেন। লস্করি তৈয়বা পাকিস্তানের অশিক্ষিত, অবিবাহিত, পলাতক অথবা ছোটখাটো অপরাধে জড়িত যুবকদের নিয়োগ করে। এই ধরনের যুবকদের নির্বাচন করা হয় কারণ তাদের সহজেই কাশ্মীরের স্বাধীনতা এবং জিহাদের নামে উস্কে দেওয়া যেতে পারে। কয়েক মাস তদন্তের পর 30 জনেরও বেশি যুবককে নির্বাচন করা হয়েছিল। আজমুল কাশব এই যুবকদের মধ্যে ছিলেন। মুম্বাই হামলার সময় জীবিত ধরা পড়া একমাত্র সন্ত্রাসী ছিলেন কাশব। সঙ্গীত কাশব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফরিদকোট গ্রামের বাসিন্দা ছিলেন। লস্করি তৈয়বা এলইটি কাশবকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার পরিবার 500 টাকা পাবে। তাই কাশব সংগঠনে যোগ দিতে রাজি হয়। তরুণদের নির্বাচিত করার পর তাদের 5টি পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়: দৌড়া সুফা, দৌড়ায়া, দৌড়ায় খাস, দৌড়ায় রিবাত এবং অবশেষে সামুদ্রিক প্রশিক্ষণ। প্রশিক্ষণের প্রথম পর্যায়ে দৌড়া সুফা 21 দিন স্থায়ী হয়। এই প্রশিক্ষণের সময় যুবকদের খুব ভোরে জাগিয়ে তোলা হতো এবং নামাজের পর তাদের শারীরিক ব্যায়াম করা হতো। দিনের শেষে রেহমান লাখভি এবং অন্যান্য লস্করে তৈবা সদস্যরা জিহাদের উপর উস্কানিমূলক বক্তৃতা দেন। তারা যুবকদের বলেন যে জিহাদের সময় এসেছে। ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করতে এবং কাশ্মীরকে মুক্ত করতে তাদের ভারতের প্রধান শহরগুলিতে আক্রমণ করতে হবে। আক্রমণের সময় যে কেউ নিহত হবে সে স্বর্গে যাবে। এই ধরনের অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনে সমস্ত যুবক মুম্বাইয়ের মানুষকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ে দৌড়া এমাও 21 দিন স্থায়ী হয়। এই প্রশিক্ষণের সময় তাদের দৌড়ানো, বন্দুক চালানো, বন্দুক ভাঙা, মানচিত্র পড়া এবং অন্যান্য দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ দৌড়ায় খাস, যা 75 দিন স্থায়ী হয়। প্রশিক্ষণের সময়কাল 2.5 মাস। এই প্রশিক্ষণ অত্যন্ত কঠোর। তাদের রকেট লঞ্চার চালানো, হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ এবং স্যাটেলাইট ফোন এবং জিপিএস সিস্টেম ব্যবহার শেখানো হয়। এছাড়াও তাদের 3 দিন ধরে খাবার ছাড়াই পিঠে ওজন বহন করে পাহাড়ে ওঠার মতো শারীরিক অনুশীলনে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের চতুর্থ ধাপ ৩০ দিন স্থায়ী হয়। গোয়েন্দা প্রশিক্ষণের মধ্যে রয়েছে লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তাদের পর্যবেক্ষণ করা এবং কেউ তাদের অনুসরণ করলে কি করতে হবে তা শেখা। এরপরে তাদের করাচিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা সামুদ্রিক প্রশিক্ষণ গ্রহণ করে। এই প্রশিক্ষণ ৩ দিন স্থায়ী হয়, যেখানে তাদের সাঁতার, নৌকা চালানো, নৌচলাচল, সমুদ্রের গভীরতা, মাছ ধরা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পুরো প্রশিক্ষণের সময় অনেক যুবক পালিয়ে যায় এবং যারা বেঁচে থাকে তাদের চূড়ান্ত দলে স্থান দেওয়া হয়। এই চূড়ান্ত দলে মাত্র ১০ জন সন্ত্রাসী রয়েছে। প্রশিক্ষণ সম্পন্নকারীদের নাম নিম্নরূপ: ইসমাইল খান, সোহেব, নাজির আহমেদ, জাভেদ, হাফিজ আরশাদ, ইমরান বাবর, নাজির, ফাহাদুল্লাহ, আব্দুল রেহমান এবং আজমল কাসম। ইসমাইল খান ছিলেন সেই সন্ত্রাসী যিনি তাদের সকলের নেতৃত্ব দিয়েছিলেন। সন্ত্রাসীদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর হাফিজ সাইদ এবং রেহমান লাঘভি ডেভিড হেডলির দেওয়া তথ্য ব্যবহার করে মুম্বাই হামলার পরিকল্পনা করে। এরপর সন্ত্রাসীদের গুগল ম্যাপ এবং টিভির মাধ্যমে নির্দেশ দেওয়া হয় কিভাবে মুম্বাই পৌঁছাতে হবে, কে কোন লক্ষ্যস্থলে যাবে, তারা মুম্বাই পুলিশ এবং কমান্ডোদের কিভাবে মোকাবেলা করবে। সমস্ত তথ্য প্রদানের পর সন্ত্রাসীদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়। এর মধ্যে ছিল বন্দুক, গ্রেনেড, আরডিএক্স বোমা, মোবাইল ফোন, পোশাক এবং ভাড়া কিনতে বা পরিশোধ করতে ₹1,800। ভারতীয় জনগণের রক্তের জন্য পিপাসু এই ১০ জন মুজাহিদিন দীর্ঘদিন ধরে আক্রমণের জন্য অপেক্ষা করছিল। অবশেষে মুম্বাই আক্রমণের দিনটি এসে পৌঁছায় ২৬ নভেম্বর, ২০০৮। ২৬ নভেম্বর আক্রমণ চালানোর জন্য তারা ২২ নভেম্বর একটি ছোট নৌকায় করাচি বন্দর ত্যাগ করে। ১.৫ ঘণ্টার যাত্রা শেষে তারা অন্য একটি নৌকায় স্থানান্তরিত হয় এবং রাত ৯টার দিকে আল হুসেইনি নামে একটি বৃহত্তর জাহাজে ওঠে। এই জাহাজে তাদের পূর্বে প্রদত্ত সমস্ত সরবরাহ রয়েছে। তাদের একটি রাবার স্পিড বোট, একটি এয়ার পাম্প, লাইফ জ্যাকেট, চাল, আটা এবং অন্যান্য সরবরাহ দেওয়া হয়। তারা আল হুসেইনি নামে এই জাহাজে পুরো রাত কাটায়। পরের দিন ২৩শে নভেম্বর দুপুর ১২টায় তারা দেখতে পায় একটি ভারতীয় নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। উসমান নামে একজন ব্যক্তি নৌকার যাত্রীদের সংকেত দেয় যে তাদের সাহায্যের প্রয়োজন এবং নৌকাটি এগিয়ে আসার সাথে সাথে তারা সাহায্যের অজুহাতে নৌকাটি দখল করে। ভারতীয় নৌকাটির নাম কুবের। ৪ যাত্রীর মধ্যে ৩ জনকে আল হুসেইনি জাহাজে নিয়ে যাওয়া হয় এবং ১০ জন সন্ত্রাসী তাদের জিনিসপত্র নিয়ে কুবের নৌকায় উঠে পড়ে। কুবের নৌকার চালক অমরচাঁদ সোলাঙ্কিকে নৌকাটি মুম্বাইয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। ৩ দিন কুবেরে ভ্রমণ করার পর ২৬শে নভেম্বর বিকেল ৪টায় তারা মুম্বাইয়ের উঁচু ভবন দেখতে পায়। তারা অমরচাঁদ সোলাঙ্কিকে নির্মমভাবে হত্যা করে এবং তাকে ইঞ্জিন রুমে লুকিয়ে রাখে। সমস্ত সন্ত্রাসী মুম্বাইয়ের যুবকদের পোশাক পরে, যেমন জিন্স, শার্ট এবং টি শার্ট, করাচির একটি বাজার থেকে কেনা, লাইফ জ্যাকেট পরে স্পিডবোটটি ফুলিয়ে সমুদ্রে ফেলে দেয়। তারা মুম্বাই থেকে ৭ কিলোমিটার দূরে কুবের ছেড়ে স্পিডবোটে আরও এগিয়ে যায়। ১.৫ থেকে ২ ঘণ্টা যাত্রা করার পর তারা রাত ৯টায় মুম্বাই উপকূলে পৌঁছায়। যেহেতু এই জায়গাটি মাছ ধরার এলাকা, তাই কেউ তাদের সন্দেহ করে না। সন্ত্রাসীদের নেতা ইসমাইল খান নির্দেশ দেন যে সবাই ২ জনের দলে বিভক্ত হবে। প্রথমে সে এবং কাশক ট্যাক্সিতে করে সিএসটি স্টেশনের উদ্দেশ্যে রওনা হবে। নাজির ও ইমরান বাবর হেঁটে নরিমান হাউসে যাবেন। সোহেব ও নাজির আহমেদ ট্যাক্সি নিয়ে লিওপ্ট ক্যাফে যাবেন। জাভেদ ও হাফিজ আরশাদ ট্যাক্সি নিয়ে তাজ হোটেলে যাবেন। অবশেষে ফয়দুল্লাহ ও আব্দুল রহমান স্পিডবোটে করে ওবেরয় হোটেলে যাবেন। মুম্বাই শহরের দিকে তাকালে সবাই তাদের নিজস্ব কাজে ব্যস্ত। তারা জানে না যে খুব শীঘ্রই ব্যস্ততম মুম্বাই শহর, যা একসময় শিল্পে ব্যস্ত ছিল, নীরবতার শহরে পরিণত হবে এবং সেই নীরবতার প্রতিধ্বনি সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়বে। ইসমাইল ও কাসাব একটি ট্যাক্সি ধরলেন। ইসমাইল সামনের সিটে বসেন, কাসাব পিছনে। হাসি ড্রাইভারকে সিএসটি স্টেশনে যেতে বলেন এবং তার সাথে কথা বলে তাকে বিভ্রান্ত করেন। ইতিমধ্যে কাসাব তার ব্যাগ থেকে একটি বোমা বের করে ১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য একটি টাইমার সেট করে এবং ড্রাইভারের সিটের নিচে রাখে। ১৫ থেকে ২০ মিনিটের পরে ২০টায় তারা সিএসটি স্টেশনে পৌঁছায়। সিএসটি মানে মুম্বাইয়ের একটি অত্যন্ত জনাকীর্ণ রেলওয়ে স্টেশন, ছত্রপতি শিবাজি টার্মিনাস। যথারীতি অনেক লোক ট্রেনে করে এই স্টেশনে আসছে। কেউ কেউ ট্রেনের অপেক্ষায় বসে আছে, আবার কেউ কেউ ভাবনায় ডুবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই কাসাব এবং ইসমাইল স্টেশনে আসে। তারা প্রথমে টয়লেটে যায়। সেখানে তারা তাদের ব্যাগ থেকে একটি ১-৪৭ বের করে। তারা মৃত্যুর রাজত্ব শুরু করে। ইতিমধ্যে ইসমাইল একটি হাতবোমার পিন বের করে লোকজনের দিকে ছুঁড়তে শুরু করে। তারা প্রতিক্রিয়া জানানোর আগেই গুলি তাদের শরীরে বিদ্ধ হয়। আতঙ্কিত হয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা সকলেই বিভিন্ন দিকে দৌড়ায়।
গুলির শব্দ শুনে রেলওয়ে স্টেশনের কর্মচারী বিষ্ণু দত্তরাম ঘোষণা করেন যে সকলকে অবিলম্বে স্টেশন ছেড়ে চলে যেতে হবে এবং তাদের জীবন বাঁচাতে হবে। ইতিমধ্যে পুলিশও তাদের উপর গুলি চালায়, কিন্তু তাদের পিস্তলগুলি রাইফেলের সাথে মেলে না। অতএব তারা 2 পুলিশকেও হত্যা করে। 1 ঘণ্টা ধরে চলা এই রক্তাক্ত অগ্নিপরীক্ষায় 50 জনেরও বেশি লোক নিহত হয় এবং 100 জনেরও বেশি গুরুতর আহত হয়। পুরো স্টেশনটি খালি করার পর তারা মুম্বাইয়ের রাস্তা দিয়ে দৌড়ে যায়। তারপর তারা একটি পুলিশের গাড়ি এগিয়ে আসতে দেখে এবং 2 সন্ত্রাসী লুকিয়ে থাকে। গাড়িতে 3 জন সিনিয়র অফিসার এবং 4 জন কনস্টেবল ছিলেন। গাড়িটি কাছে আসার সাথে সাথেই কাশব এবং ইসমাইল নির্বিচারে গুলি চালায়। 3 জন সিনিয়র অফিসার হেমন্ত কারকারে, বিজয় সালাস্কার এবং অশোক কামতে এবং 4 জন কনস্টেবলের মধ্যে 3 জন ঘটনাস্থলেই শহীদ হন। গুলি বিনিময়ের সময় কাশাবের হাতেও গুলি লাগে। গুলি থামার পর ইসমাইল এবং কাশাব গাড়ির দিকে এগিয়ে যান। তারা গাড়ি থেকে শহীদ পুলিশ অফিসারদের মৃতদেহ বের করেন। তারা পিছনের দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু দরজা খোলা ব্যর্থ হয় এবং আর দেরি না করে গাড়িটি তাদের পরবর্তী লক্ষ্যবস্তু মালাবার হিলের দিকে নিয়ে যায়। 2 সন্ত্রাসী ধরে নেয় যে পিছনের সিটে বসা সমস্ত কনস্টেবল মারা গেছে। তবে তাদের মধ্যে একজন, কনস্টেবল অরুণ যাদব, বেঁচে আছেন। তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি এবং কেবল 2 সন্ত্রাসীর কথা শুনেছিলেন। হঠাৎ পথে গাড়ির টায়ার ফেটে যায়। তারপর তারা গাড়িটি ফেলে রেখে একটি সাদা স্কোডা গাড়ি থামায়। গাড়িতে থাকা 3 যাত্রী পালিয়ে যায়। তারা বন্দুকের মুখে লোকজনকে জোর করে বের করে দেয় এবং একটি স্কোডা গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। ভাগ্যক্রমে 3 জনের জন্য সন্ত্রাসীরা তাদের গুলি করতে ভুলে যায়। ইতিমধ্যে পুলিশের গাড়িতে থাকা অরুণ যাদব নিয়ন্ত্রণ কক্ষে তথ্যটি রিলে করে। এই তথ্যের ফলে পুলিশ সন্ত্রাসীদের স্কোডা গাড়ি যে রাস্তায় যাচ্ছিল সেখানে ব্যারিকেড স্থাপন করে। ঠিক তখনই স্কোডা গাড়িটি পূর্ণ গতিতে আসে। ব্যারিকেড এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশদের দেখে 2 সন্ত্রাসীর হৃদস্পন্দন বেড়ে যায়। তারা পালানোর জন্য ডান দিকে মোড় নেয়, কিন্তু 1 সেকেন্ডও বিরতি না দিয়ে পুলিশ গুলি চালায়। যখন কোনো নড়াচড়া দেখা যায় না, তখন একজন পুলিশ সদস্য, এসআই তুকারাম ওম্বালে, একটি কাঠের লাঠি নিয়ে গাড়ির দিকে এগিয়ে যান। ইসমাইল খান গাড়িতেই মারা যান, কিন্তু কাশব হঠাৎ উঠে তাদের দিকে তার রাইফেল তাক করে। তুকারাম তার রাইফেলের বাঁট ধরে। তবুও কাশব তুকারামের শরীরে 23টি গুলি ছুড়ে। এর ফলে সাহসী তুকারাম ওম্বলে ঘটনাস্থলেই শহীদ হন। এটা দেখে সমস্ত পুলিশ এসে কাশাবের উপর লাঠিচার্জ করে তাকে গ্রেপ্তার করে। এসআই তুকারাম ওম্বলের আত্মত্যাগ বৃথা যায়নি। তার কারণেই কাশাবকে জীবিত ধরা পড়ে এবং পুরো আক্রমণের সত্যতা প্রকাশ পায়। এদিকে কাশাব এবং ইসমাইলের ট্যাক্সিতে পুঁতে রাখা বোমাটি সেই রাত 10:40 ভিলে পার্লের কাছে বিস্ফোরিত হয়, যার ফলে ট্যাক্সি চালক এবং একজন যাত্রী নিহত হন এবং রাস্তায় 3 জন গুরুতর আহত হন। সন্ত্রাসীদের দ্বিতীয় জোড়া, বাবর এবং নাসির, নরিমান হাউসের দিকে হেঁটে যায়। নরিমান হাউস হল একটি 5 তলা ভবন যা ইসরায়েলিরা অস্থায়ী বাসস্থান এবং প্রার্থনার জন্য ব্যবহার করে। গ্যাব্রিয়েল নামে একটি ইসরায়েলি পরিবার তার স্ত্রী রিভকা এবং তাদের 2 বছরের ছেলের সাথে সেখানে স্থায়ীভাবে বসবাস করত। তাদের সাথে 2 জন চাকর ছিল। সেদিন দম্পতির সাথে 4 জন অতিথি, সঙ্গীত ও উপস্থিত ছিলেন। 2 সন্ত্রাসী নরিমান হাউসে পৌঁছেছিল। তাদের উদ্দেশ্য ছিল সমস্ত ইসরায়েলি নাগরিককে জিম্মি করে ইসরায়েলি সরকারকে চাপ দেওয়া। এর ফলে ইসরায়েলি সরকার তাদের নাগরিকদের সঙ্গীত উদ্ধারের জন্য ভারতীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে বাধ্য হবে এবং সন্ত্রাসীরা সহজেই পালিয়ে যাবে। ইসরায়েলি সঙ্গীত নাগরিকদের 40 ঘণ্টা ধরে জিম্মি করে রাখা হয়, কিন্তু সন্ত্রাসীরা ইসরায়েলি সরকারের কাছ থেকে কোনো সাড়া পায় না। ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা সঙ্গীত দম্পতি এবং তাদের অতিথিদের হত্যা করে। 2 ভৃত্য তাদের আনুগত্য এবং সাহসিকতার মাধ্যমে দম্পতির ছেলেকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই স্থানে 9 জন নিহত এবং 7 জন আহত হয়। সন্ত্রাসীদের তৃতীয় লক্ষ্যবস্তু হল সমুদ্রতীরে অবস্থিত বিস্তৃত ওবেরয় হোটেল। তাই ফাদুল্লাহ এবং আব্দুল রহমান তাদের স্পিডবোটে সেখানে পৌঁছায়। তারপর তারা হোটেলের লবিতে নির্বিচারে গুলি চালায়। তারা ভিআইপি অতিথিদের খুঁজতে উপরে উঠে যায়, কিন্তু গুলির শব্দ শুনে বেশিরভাগ লোক লুকিয়ে থাকে। তাই সন্ত্রাসীরা হোটেলটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারা আসবাবপত্রে অ্যালকোহল ছিটিয়ে দেয়। তারপর তারা জর্ডান এবং প্রদীপ নামে 2 কর্মচারীকে খুঁজে পায়। একজন সন্ত্রাসী জর্ডানকে আগুন লাগাতে বলে। জর্ডান খুব নার্ভাস ছিল, তাই সে তা করতে ব্যর্থ হয়। ক্ষুব্ধ হয়ে সঙ্গীত সন্ত্রাসী তাকে গুলি করে। সন্ত্রাসী তখন প্রদীপকে আগুন লাগাতে বলে, কিন্তু প্রদীপ ভয়ে আগুন লাগায়। সন্ত্রাসীরা যখন অন্যদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন প্রদীপ উত্তর দেয় যে তাদের লিফটে যেতে হবে। সন্ত্রাসীরা যখন গ্রেনেড ছুঁড়ে মারতে ব্যস্ত ছিল, তখন প্রদীপ দ্রুত লিফটে প্রবেশ করে এবং ডাউন বোতাম টিপে দেয়। উভয় সন্ত্রাসী লিফটে গুলি চালায়, কিন্তু প্রদীপ পালিয়ে যেতে সক্ষম হয়।
ওবেরয় হোটেলে ৩৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়। এদিকে ২৬শে নভেম্বর রাতে লিওপোল্ড ক্যাফেতে আক্রমণ করা হয়। লিওপোল্ড ক্যাফে ছিল মুম্বাইয়ের একটি বিখ্যাত রেস্তোরাঁ যেখানে ভারতীয়, ব্রিটিশ এবং অন্যান্য বিদেশিরা পার্টি করতে আসত। কিন্তু এই পার্টি তাদের শেষ পার্টি হয়ে ওঠে। চতুর্থ জোড়া সন্ত্রাসী শোয়েব এবং নাজির আহমেদ লিওপোল্ড ক্যাফেতে ট্যাক্সি নিয়ে যান। কাসাব এবং ইসমাইলের মতো তারা ট্যাক্সিতে বোমা ফাটিয়ে দেয়। লিওপোল্ড ক্যাফেতে পৌঁছানোর পর 2 সন্ত্রাসী রাইফেল এবং গ্রেনেড দিয়ে আক্রমণ করে। 11 জন নিহত এবং ২৬ জন আহত হয়। ইতিমধ্যে মাঝগাঁও এলাকায় তাদের ট্যাক্সিতে বিস্ফোরণ ঘটে, 3 জন নিহত এবং 19 জন আহত হন। একই সময়ে মুম্বাইয়ের আরেকটি প্রতীকী স্থান আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ে, রক্তের স্রোত বয়ে যেতে থাকে এবং রক্তের নদী প্রবাহিত হতে থাকে। সেই স্থানটি ছিল তাজ হোটেল। ২৬শে নভেম্বর রাত 11টায় জাভেদ এবং আরশাদ তাজ হোটেলে পৌঁছান। তারা প্রথমে 50 মিটার দূরে একটি গাছের কাছে একটি রটাক্স বোমা পুঁতে রেখেছিল। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের আগেই মুম্বাই পুলিশ এটি নিষ্ক্রিয় করে। 2 সন্ত্রাসী তাজ হোটেলের লবিতে প্রবেশ করে। তাদের রাইফেলগুলি স্বয়ংক্রিয় মোড়ে রেখে তারা যাকে দেখত তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই মুজাহিদিনরা জিহাদের নামে এতটাই উন্মাদ ছিল যে তারা নিরীহ শিশুদেরও রেহাই দেয়নি। গুলিবর্ষণের ফলে তাজ হোটেল জুড়ে পদদলিত হয়। বেঁচে থাকা সমস্ত অতিথি তাদের ঘরে লুকিয়ে থাকে। দুর্ভাগ্যবশত ইউরোপীয় সংসদের সদস্যরা, হিন্দুস্তান ইউনিলিভারের তৎকালীন চেয়ারম্যান এবং সিইও এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সাথেও সেদিন তাজ হোটেলে উপস্থিত ছিলেন। এছাড়াও সেদিন হোটেলে প্রায় 450 জন লোক অবস্থান করছিল। সঙ্গীত, সেদিন গৌতম আদানি দুবাই বন্দরের সিইও মোহাম্মদ শরাফের সাথে দেখা করছিলেন। বৈঠকের পর তিনি হোটেলের ডিনার বিল পরিশোধ করেছিলেন। কিন্তু তার বন্ধুরা আরও আলোচনা করতে চেয়েছিলেন, তাই তারা আবার কফি টেবিলে বসেছিলেন। হোটেলে হামলা হলে হোটেলের কর্মীরা তাকে পিছনের দরজা দিয়ে রান্নাঘরে নিয়ে যান। সেখান থেকে তিনি বেসমেন্টে রাত কাটান এবং পরের দিন সকাল 8টায় তাকে সরিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠে যায়। সঙ্গীত এবং তাজের কেন্দ্রীয় গম্বুজে একটি আরডিএক্স বোমা পুঁতে রাখে, যা রাত 1টায় বিস্ফোরিত হয়, যার ফলে তাজ হোটেলটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তাজ হোটেল জামশেদজি টাটা দ্বারা নির্মিত এবং রতন টাটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। যখন কেউ রতন টাটাকে জানায় যে তাজ হোটেলে গুলি চালানো হচ্ছে, তখন তিনি দ্রুত তাজ হোটেলে সঙ্গীত ছুটে যান। তাজ হোটেলে ক্রমাগত হামলার কারণে রক্ষীরা তাকে প্রবেশ করতে বাধা দেয়। অতএব রতন টাটা আহত এবং মৃতদের জন্য সমবেদনা জানাতে 3 দিন ধরে তাজ হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকেন। সঙ্গীত, রতন টাটা আহত ও মৃতদের কিভাবে সাহায্য করেছিলেন তার আরও বিস্তারিত আমরা দেখব। 2 সন্ত্রাসী 520 নম্বর কক্ষে প্রবেশ করে সঙ্গীত, যেখানে কর্পোরেশন ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানকে রামমূর্তি থাকতেন, তাকেও জিম্মি করা হয়। তারপর আরও 2 সন্ত্রাসী শোয়েব এবং নাজির, যারা লিওপোল্ড ক্যাফেতে আক্রমণ করেছিল, 4 জন জিম্মি নিয়ে আসে। সন্ত্রাসীরা ঘরটিকে এমনভাবে ব্যবহার করে যেন এটি তাদের বাবার বাড়ি। তারা তাদের সাথে আনা খাবার সঙ্গীত বের করে নাস্তা খায়। তারা পাকিস্তানে তাদের হ্যান্ডলারদের সাথে মোবাইল ফোনে কথাও বলে। তাদের হ্যান্ডলাররা হোটেলে আগুন লাগানোর পরামর্শ দেয়। তাই সঙ্গীত, সন্ত্রাসীরা ঘরে সোফা, গদি এবং পর্দা ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুনের ফলে ঘরটি ধোঁয়ায় ভরে যায়, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তাই সন্ত্রাসীরা ঘর ছেড়ে চলে যায়। তারপর জিম্মিরা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। ইতিমধ্যে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে। এই সমস্ত বিবরণ মিডিয়া ধারণ করে, যা সমস্ত ভারতীয় সরাসরি দেখছে। সেই দিনের ঘটনাগুলি একটি দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। ইতিমধ্যে মুম্বাই পুলিশ এবং ফায়ার ব্রিগেডও তাদের দায়িত্ব পালন করছে। সন্ত্রাসীদের বিষয়ে বলতে গেলে সিএসটি স্টেশনে যাওয়া দম্পতির মধ্যে ইসমাইল নিহত হয় আর কাসাব ধরা পড়ে। দ্বিতীয় দম্পতি বাবর এবং নাসির নরিমান হাউসে ছিল। তৃতীয় দম্পতি ফাদুল্লাহ এবং আব্দুল ওবেরয় হোটেলে ছিল। বাকি 4 সন্ত্রাসী তাজ হোটেলে ছিল। সালের 26শে নভেম্বর যখন মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ড মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ উপস্থিত ছিলেন। মুম্বাই হামলার খবর পেয়ে কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিকভাবে দিল্লিতে অবস্থানরত এনএসজি কমান্ডোদের সক্রিয় করে। এনএসএসজি কমান্ডোরা না আসা পর্যন্ত মুম্বাইতে অবস্থানরত মেরিন বা মার্কোস কমান্ডোদের পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মার্কোস কমান্ডোরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাজ এবং সঙ্গীত ওবেরয় হোটেল উভয় থেকে 300 জনেরও বেশি লোককে উদ্ধার করে।
তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। এনএসজি কমান্ডোদের মুম্বাই পৌঁছাতে 7 থেকে 7.5 ঘণ্টা সময় লেগেছিল, কারণ এনএসজি কমান্ডো সেন্টারটি হরিয়ানার মানেসরে অবস্থিত ছিল। এনএসজি কমান্ডোদের মুম্বাই নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিমানটি ছিল মানেসর থেকে 300 কিলোমিটার দূরে চণ্ডীগড়ে। বিমানটি চণ্ডীগড় থেকে মানেসর পৌঁছাতে 6 ঘণ্টা সময় লাগবে। ইতিমধ্যে রাও পরামর্শ দেয় যে পালাম বিমানবন্দরে একটি বিমান পাওয়া যায় যা মুম্বাই পৌঁছানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এরপরে 120 জন এনএসজি কমান্ডোকে দ্রুত সেই বিমানে মুম্বাই নিয়ে যাওয়া হয়। বিমানটি ভোর 5:30টায় মুম্বাই বিমানবন্দরে পৌঁছায় সঙ্গীত, এবং সেখান থেকে 40 জন কমান্ডো একটি বাসে করে আক্রমণস্থলে পৌঁছায়। এনএসজি কমান্ডো দলের সাহসিকতার সাথে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার গোবিন্দ সিং সিসোদিয়া। তিনি এই অভিযানের নামকরণ করেন অপারেশন ব্ল্যাক টর্নেডো। ব্রিগেডিয়ার গোবিন্দ সিং সিসোদিয়া 120 জন কমান্ডোকে 3টি দলে ভাগ করেন, একটি নরিমান হাউসে, দ্বিতীয়টি ওবেরয় হোটেলে এবং তৃতীয়টি তাজ হোটেলে। সকাল 7:30 18 জন এনএসজি কমান্ডো হেলিকপ্টারে করে নরিমান হাউসের ছাদে অবতরণ করেন, যখন অন্যান্য কমান্ডোরা ভবনটি ঘিরে ফেলেন। সন্ত্রাসবাদী এবং কমান্ডোদের মধ্যে দিনভর এক ভয়াবহ যুদ্ধ চলে। কমান্ডোরা যখন বুঝতে পারে যে সন্ত্রাসীরা সমস্ত বেসামরিক লোককে হত্যা করেছে, তখন তারা 28 নভেম্বর রাত 8:30 উভয় সন্ত্রাসীকে নির্মূল করে। নরিমান হাউসে এই ভয়াবহ যুদ্ধের সময় এনএসজি কমান্ডো গজেন্দ্র সিং বিষ্ট শহীদ হন। ইতিমধ্যে কর্নেল বিএস রাঠি সাহস এবং দৃঢ়তার সাথে ওবেরয় হোটেলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি কিছু কমান্ডোকে হোটেলে প্রবেশের নির্দেশ দেন এবং ওবেরয় হোটেল সংলগ্ন এয়ার ইন্ডিয়া ভবনে কিছু স্নাইপার কমান্ডো মোতায়েন করেন। কমান্ডোরা প্রথম তলা থেকে ওবেরয় হোটেলের ভিতরে আটকে পড়া বেসামরিক লোকদের উদ্ধার করতে শুরু করেন। ঠিক তখনই তারা 19তম তলা থেকে রাইফেলের গুলির শব্দ শুনতে পান। সমস্ত কমান্ডো 19তম তলার দিকে রওনা হন এবং স্নাইপার কমান্ডোদেরও সেখানে মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়। স্নাইপার কমান্ডো যখনই ঘরে একজন সন্ত্রাসীকে দেখতে পান, তখনই তিনি তাকে মাথায় গুলি করে হত্যা করেন। এরপর অন্যান্য কমান্ডোরা দ্বিতীয় সন্ত্রাসীকে হত্যা করার জন্য বাহিনীতে যোগ দেন। মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল তখনও আগুনে পুড়ে যায়। কর্নেল সুনীল সেভরানকে তাজ হোটেলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। তিনি 2টি দল গঠন করেন, একটির নেতৃত্বে ছিলেন মেজর সঞ্জয় খান্ডওয়াল এবং অন্যটি মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। উভয় দলই তাজ হোটেলের বিভিন্ন কোণ থেকে সন্ত্রাসীদের খোঁজ শুরু করে। তল্লাশি অভিযানের সময় ভিতরে আটকে থাকা নিরীহ লোকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনের ফলে হোটেলে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে ভিতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মেজর সন্দীপ এবং তার দল সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে সন্ত্রাসীরা উপরের তলা থেকে গুলি চালায়। সঙ্গীত কমান্ডো সুনীল যোধা 8টি গুলিবিদ্ধ হন। মেজর সন্দীপ তখন সুনীল যোধাকে তাকে নিরাপদে নিয়ে যেতে বলেন এবং একা সন্ত্রাসীদের তাড়া করেন। তার শেষ কথা ছিল, উপরে এসো না, আমি তাদের সামলাব। সন্ত্রাসীদের এবং মেজর সন্দীপের মধ্যে ভয়াবহ গুলি বিনিময় শুরু হয়, যেখানে তিনি শহীদ হন। মেজর সন্দীপের শাহাদাতের খবর শুনে বাকি কমান্ডোরা প্রতিশোধের আকাঙ্ক্ষায় জ্বলে ওঠে। তারা এক অনন্য উদ্যমে পরিপূর্ণ হয়ে ওঠে এবং অতুলনীয় শক্তির সাথে অভিযান পরিচালনা করে। 29 নভেম্বর সকালে সূর্যোদয়ের সাথে সাথে মেজর রায় এবং ক্যাপ্টেন বরুণ 2 সন্ত্রাসীকে হত্যা করেন। দমকল বাহিনী যখন তাজ হোটেলের আগুন নেভায়, তখন আগুনে পুড়ে মারা যাওয়া 2 সন্ত্রাসীর মৃতদেহ পাওয়া যায়। 3 থেকে 4 দিন ধরে চলা মুম্বাই হামলা মুম্বাইয়ের চেহারা সম্পূর্ণ বদলে দেয়। অনেক সুখী ঘর ধ্বংস হয়ে যায়। অনেক বাড়ির ভিত্তি ভেঙে পড়ে এবং ছাদ ভেঙে পড়ে, যার ফলে অনেক পরিবারের ভবিষ্যৎ ভেঙে যায়। কেউ কেউ সারা জীবন শয্যাশায়ী বা হুইল চেয়ারে বন্দী হয়ে পড়েন। এই অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য রতন টাটা মুম্বাই হামলার মাত্র 2 সপ্তাহের মধ্যে তাজ পাবলিক সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এই প্রকল্পের আওতায় হামলায় নিহত তাজ হোটেলের কর্মচারীদের পরিবারকে 36 রুপিয়া লক্ষ থেকে 85 রুপিয়া লক্ষ পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। কেবল তাজ হোটেলের কর্মচারীরাই নয়, মুম্বাইয়ের অন্যান্য স্থানে হামলায় ক্ষতিগ্রস্তদেরও সঙ্গীত 6 মাসের জন্য মাসিক 10,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছিল। তিনি আক্রমণে ক্ষতিগ্রস্ত 46 জন শিশুর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন। রতন টাটা কেবল মানুষকে আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও শক্তিশালী করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেছিলেন, তাদের আত্মবিশ্বাস, সঙ্গীত বাড়িয়েছিলেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করেছিলেন। 10 জন সন্ত্রাসীর মধ্যে মাত্র একজন আজমল কাসাবকে জীবিত ধরা পড়ে। কাসাবের বিচার আদালতে দীর্ঘ সময় ধরে চলে। এরপর অপারেশন এক্স শুরু করা হয়, যেভাবে তারা মুম্বাইয়ে প্রবেশ করেছিল সেই একই গোপনীয়তার সাথে পরিচালিত হয়। অবশেষে 21 নভেম্বর 2012 সকাল 7:30টায় পুনের ইয়েরবাড়া জেলে আজমল কাসাবের জীবন শেষ করা হয়। পুরো মুম্বাই হামলার সময় 166 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে 20 জন নিরাপত্তা কর্মী ছিলেন,
যার মধ্যে মেজর সন্দীপ, উন্নিকৃষ্ণান এবং তুকারাম ওমলের মতো সাহসী যোদ্ধাও ছিলেন, যারা অদম্য সাহস প্রদর্শন করে শহীদ হন। আমরা এই সমস্ত সাহসী সৈন্যদের তাদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য স্যালুট জানাই, এবং আমরা সেই সমস্ত সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই যারা সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে এবং আমাদের সুরক্ষার জন্য তাদের পরিবার থেকে দূরে থাকে। এই ধরনের সিনেমাটিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি নতুন ডকুমেন্টারি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় জওয়ান জয় জাসুস।